আচ্ছা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ক্লাস 2। ঠিক আছে, আমরা কি কি আলোচনা করবো একটু দেখি। দেখেন, আমরা আজকে আলোচনা করবো হচ্ছে অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4 এবং অধ্যায় 5 নিয়ে। অধ্যায় 2 আমরা কোন বিষয়টা দেখে এসেছিলাম বলেন? চুক্তির প্রবল, তাই না? নির্দিষ্ট চুক্তি প্রবল, বাস্তব। হ্যাঁ, চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন। অধ্যায় 4-এ দেখেছিলাম চুক্তি রদ। অধ্যায় 3-এ দেখেছি দলিল সংশোধন। অধ্যায় 5-এ দেখেছি দলিল বাতিল, তাই না? আচ্ছা, দেখেন, অধ্যায় 2 দিয়ে আছে, আমরা দেখে আসছিলাম যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন 12 ধারা থেকে আসছে, তাই না? তাহলে 12 ধারা থেকে 30 ধারা পুরোটাই কি বলেন? চুক্তি সুনির্দিষ্ট কার্য চুক্তি সম্পাদন। বলেন, কি বলেছি? চুক্তির সুনির্দিষ্ট কার্য চুক্তি সম্পাদন। সুনির্দিষ্ট কাজ। আচ্ছা, আমি এখন একটা ছক দিব, এই ছকটা পড়লে এই 12 থেকে 30-এর ইম্পর্টেন্ট সকল ধারা একসাথে হয়ে যাবে, ঠিক আছে? যে জায়গাগুলোতে শিক্ষার্থীদের কি হয়, প্যাচ লাগে, আমরা একটু দেখি। দেখেন, এক নজরে চুক্তি, তাই না? কি বলেছে? ধারা 12, ধারা 21, ধারা 23, ধারা 24, ধারা 27, ধারা 28। দেখেন, 12 ধারার উল্টা হচ্ছে 21। 12 ধারার উল্টোটা কি বলেন? 21। 21। 21। আচ্ছা, দেখেন কি বলেছে, যে ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদায়যোগ্য, চুক্তি প্রবল বা বলবতের মামলা, যে সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায়, অর্থাৎ আদালত যেসব ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য যদি আপনি মোকদ্দমা দায়ের করেন, আদালত যখন এটা মঞ্জুর করবে সেই ধারাটা হয়ে যাবে কত বলেন? 12 ধারা। কত ধারা বলেন? 12। 12 ধারা। কত ধারা বলেন? 12। 12 ধারা। তাহলে 12 ধারায় 3টা টপিক পেলাম: চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদায়যোগ্য, চুক্তি প্রবল, বলবতের মামলা, বা যে সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার কি করা যায় বলেন? বলেন বলেন, কি করা যায়? মঞ্জুর করা যায়। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয় কত ধারায়? 12 দ্বারা। 12 বারো ধারা। ধারায়। তাহলে আমি কি বলেছি? 12 ধারার উল্টোটা কি বলেন? 21 ধারা। 21। 21। 12 ধারার উল্টোটা কি? 21 ধারা। 21। তাহলে 12 ধারায় যদি মঞ্জুর করা যায়, তাহলে 21 ধারায় কি হবে? মঞ্জুর করা মঞ্জুর মঞ্জুর করা করা যাবে। যাবে না। যায় না। দেখেন, একের জায়গায় 2, 2-এর জায়গায় 1, তাই না? 12-র উল্টো 21। 12-তে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায়, 21 ধারায় মঞ্জুর করা যায় না। যাই। 12-তে আদায়যোগ্য, তাহলে 21-এ কি হবে? আদায় অযোগ্য, তাই না? 12-তে হচ্ছে বলবৎযোগ্য, আর 21-এ কি হবে? অবলবৎযোগ্য। অযোগ্য। বোঝা গেছে বলেন, নাকি বোঝা যায়নি? বোঝা গেছে? আচ্ছা, 12 ধারায় 4টি ক্ষেত্র। কয়টি ক্ষেত্র বলেন? 4টি ক্ষেত্র। 4টি ক্ষেত্র। আর 21 ধারা হচ্ছে 8টি ক্ষেত্র। 12 ধারায় 8টি কয়টি ক্ষেত্র। ক্ষেত্র বলেন? 12 ধারায় 4টি। 4টি। 21 ধারায় 8টি। 8টি ক্ষেত্র। আচ্ছা, এবার আসি 23 ধারা। 23 আর 24 আবার রিলেটেড, ঠিক আছে? দেখেন, যে সকল ব্যক্তি, ভাইয়া, জি, এই যে 12 ধারায় 4টি, 21 ধারায় 4টি, এগুলো কি মুখস্থ রাখতে হবে? হ্যাঁ, কাছে রাখতে হবে, রাখতে হবে, এগুলো পরে দেখাবো, এখন না। মানে এমসিকিউ এর জন্য কি মুখস্থ রাখা দরকার আছে? না, জাস্ট মাথায় নিলে হবে, ঠিক আছে? জাস্ট একটু কাহিনী আকারে মাথায় নিলে হবে। আমরা ওইখানে আসবো পরে, হ্যাঁ। আমরা আগে এইটা পড়ি, এখন এটার মধ্যে ওইটা ঢুকানো যাবে না। আমরা যখন 12 ধারা পড়বো ডিটেলে তখন দেখবো, হ্যাঁ। আচ্ছা, দেখেন, 23 ধারা কি বলেছে? যে সকল ব্যক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে, অর্থাৎ আপনি চাইলেই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা করতে পারবেন না। তাহলে কে কে পারবে সেই কথাটা বলা হয়েছে 23 ধারায়। কত ধারায় বলেন? কত ধারায়? 23 ধারায়। যে সকল ব্যক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে, বা যে সকল ব্যক্তির পক্ষে অর্থাৎ বাদীর পক্ষে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যেতে পারে, সেটা বলা হচ্ছে 23 ধারায়। কত ধারায় বলেন? কত ধারায়? কত ধারায়? 23 তেইশ দ্বারা। ধারায় বাদীর কথা বলছে, তাই না? যে সকল বাদী পারবে। আর যে সকল ব্যক্তি পারবেন, অর্থাৎ যে বাদী হতে পারবে না ওই মামলায়, তার কথা বলা হয়েছে 24 ধারায়। দেখেন, যে সকল ব্যক্তি সুনির্দিষ্ট প্রতিকার পেতে পারে না, প্রতিকারের পথে ব্যক্তিগত কি আছে বলেন?
প্রতিবন্ধকতা বলেন, প্রতিবন্ধকতা। কি বলছে শব্দটা? ব্যক্তিগত কি আছে? প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা। তার নিজের দোষে, তার কিসের কিসের দোষে? তার নিজের দোষে তিনি কি করতে পারতেছে না? মোকদ্দমা দায়ের করতে পারতেছে না। তাহলে 23 ধারায় হচ্ছে যিনি পারবেন, আর 24 ধারায় হচ্ছে যিনি পারবেন না। পারবেন না। তাহলে দুইটা কি বাদী বাদী না? বাদীর সাইডে না? বলেন। জি। এখন আমরা দেখবো বিরোধী পক্ষে কে থাকে। হ্যাঁ, দেখেন 27-এর উল্টা হচ্ছে 28। 27-এর উল্টা কি বলেন? 28। যার 28। বিরুদ্ধে, মানে অপর পার্টি, তাই না? যার বিরুদ্ধে সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব, যে পক্ষকে কার্য সম্পাদনে বাধ্য করা যায়, তার কথা বলা হয়েছে কত ধারায়? 27 27 ধারায়। ধারায়। আর যার বিরুদ্ধে সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব নয়, যে পক্ষকে কার্য সম্পাদনে বাধ্য করা যায় না, সেটা হচ্ছে 28 ধারায়। তাহলে 12 রুলটা কি? 21। 21। 23-এর উল্টা 24। 24। 27-এর উল্টা 28। 28। 23 আর 24 কার জন্য? বাদীর জন্য। আর 27 বাদী। 28 বাদীর জন্য। হচ্ছে বিবাদী। বিবাদীর জন্য। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, জি ভাই। ক্লিয়ার। ঠিক আছে। ভাই 12 আর 21টা একটু আরেকবার একটু বলেন তো, আমার এটা মাথায় ঢোকে না। 12 হচ্ছে কোন কোন ক্ষেত্রে, হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে আদালত আপনাকে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে। আপনি একটা প্রতিকার নিয়ে গেছেন, আদালত তো চাইলে আপনাকে হচ্ছে কি দিবে না? প্রতিকার দিবে প্রতিকার না, তাই দিবেন না? না। আদালত চাইলে রিজেক্ট করে দিতে পারে। এখন যেসব ক্ষেত্রে অ্যাকসেপ্ট করবে সেটা হচ্ছে 12 ধারায়, আর যেসব ক্ষেত্রে রিজেক্ট হ্যাঁ। করবে সেটা হচ্ছে 21 ধারায়। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এতটুকু মনে রাখেন তাহলে ইনাফ। হ্যাঁ, আর বাকিটা হালকা একবার কি বলছি কি করতে হবে? পড়ে নিতে হবে। গল্পের আকারে পড়তে হবে। হ্যাঁ, কিন্তু মুখস্থ কি করতে হবে? স্লাইড মুখস্থ করতে হবে। ক্লিয়ার ইতিয়াপু? জি ভাই। আর যারা লিখিত প্রিপারেশন পাশাপাশি নিতে চাচ্ছেন তাদের জন্য তো একবারে ফরজে কেফায়া মুখস্থ করতেই হবে। ঠিক আছে? আচ্ছা, ও বাবা। এমসিকিউতে একটা বেনিফিট হচ্ছে আপনি যদি গল্পের আকারে মাথায় রাখেন, অপশনে কিন্তু 4টার মধ্যে একটা আপনার উত্তর আছেই, আছে না? হ্যাঁ, হুম। আপনি দেখলেই পারবেন যদি আপনার মাথায় কি থাকে? গল্পটা থাকে। মুখস্থ থাকে। গল্প থাকলেই হবে, মুখস্থ থাকতে হবে না। কচ্ছপ আর হচ্ছে কি জানো খরগোশের কাহিনী আপনি কি মুখস্থ করছেন নাকি আপনার মনে আছে? মনে আছে, তাই না? মনে আছে। গল্পের আকারে মনে আছে। এখন ওই রিলেটেড আপনি 5এও স্টোরি পেয়েছেন, 6এও পেয়েছেন, 10এও পেয়েছেন, ইন্টারও পেয়েছেন, পেয়েছেন না? কাহিনী কি চেঞ্জ হয়ে গেছে? ইন্টারে যে চেঞ্জ হয়নি, কাহিনী ওটাই। আপনি বানিয়ে লিখতে পারছেন না? পারছেন, এরকমই। আচ্ছা দেখেন, যে বিষয়টা সেটা হচ্ছে 12 ধারা। কত ধারা? 12 ধারা। 12 ধারা। বলেছি কয়টি ক্ষেত্রে? 4টি ক্ষেত্রে। নিম্নের 4টি চারটি ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করবেন। চুক্তিটা যদি একটা জিম্মার অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ একটা ট্রাস্ট রিলেটেড চুক্তি যদি হয়, ক্ষতিপূরণ নির্ণয়ের মানদণ্ড যদি কি 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 থাকে? না না থাকে। থাকে। ক্ষতিপূরণ নির্ণয়ের মানদণ্ড যদি না থাকে, অর্থাৎ কি না। ধরনের ক্ষতি হয়েছে আদালত নির্ণয় করতে পারতেছে না, তাহলে ওই ক্ষেত্রে কি আদালত ক্ষতিপূরণ দিবে? দিবে, না। অবশ্যই দিবে। তখন ডাইরেক্ট দিয়ে দিবে যে হ্যাঁ সুনির্দিষ্ট প্রতিকার দিয়ে দিলাম, যে আহ, একটা চুক্তি হয়েছে, ওই চুক্তি অনুযায়ী হচ্ছে কাজটা না করার কারণে আপনার ক্ষতি হয়েছে। এখন আদালত আপনাকে দিয়ে সেই কাজটাই করাইতে পারতেছে না, তখন আদালত কি করবে? বলবে বাবা ওইটা বাদ দাও, চুক্তি সুনির্দিষ্ট সরি ক্ষতিপূরণ নেওয়ার দরকার নাই, তুমি কি করো? ওই চুক্তি অনুযায়ী কাজটা করো। অর্থাৎ চুক্তিটা আপনার কি হয়েছে? ভঙ্গ হয়েছে। চুক্তি কি হয়েছে? ভঙ্গ হয়েছে, যার ভঙ্গ কারণে হইছে। আপনার কি হয়েছে? ক্ষতি হয়েছে। এখন আদালত নির্ণয় করতে পারতেছে না যে আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে। আদালত যদি নির্ণয় করতে না পারে আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে, আপনাকে ক্ষতিপূরণ দিতে পারবে? বলেন, পারবে না। না। তখন আদালত বলবে চুক্তিতে যেভাবে আছে সেভাবেই কাজটা করো, চুক্তিতে যেভাবে আছে কাজটা সেভাবেই করো। ঠিক আছে? এই ক্ষেত্রে এটা কি রাইখা করবে? যায় আবার। আদালত মঞ্জুর করবে। আচ্ছা, আর্থিক ক্ষতিপূরণ অপর্যাপ্ত হলে, অর্থাৎ আপনার চুক্তিটা ভঙ্গ হয়েছে, আপনি আদালতে গেছেন প্রতিকারের জন্য, আদালত দেখলো যে হচ্ছে আপনাকে যদি আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হয় সেটা পর্যাপ্ত হবে না, তখন বলবে যে অপর পার্টিকে বলবে চুক্তিতে যেভাবে করতে বলা হয়েছে সেভাবেই করো। ঠিক আছে? এবং আরেকটা বিষয় হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ অনিশ্চিত হলে, একটা চুক্তি ভঙ্গ হয়েছে, রহিমের বিরুদ্ধে আপনি আদালতে চলে গেলেন, মোকদ্দমা দায়ের করলেন, আদালত দেখলো যে ওইখান থেকে যদি ক্ষতিপূরণ দেয়া হয় সেখান থেকে আর্থিকভাবে কোনো কি আসবে না? ক্ষতিপূরণ
আসবে না অপর পার্টির কাছ থেকে, ঠিক আছে, বা অনিশ্চিত আসতেও পারে নাও আসতে পারে, সেক্ষেত্রে আদালত কি করবে? অনিশ্চিত বিষয়ের উপর কাজ করবে না, তখন আদালত বলবে চুক্তিতে যা আছে তুমি সেভাবেই কি করো, পারফর্ম করো। ক্লিয়ার? চারটা ক্ষেত্র বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ক নাম্বারটা একটু বলেন তো। চুক্তিটা যদি একটা ট্রাস্টের অন্তর্ভুক্ত হয়, যদি চুক্তিটা একটা ট্রাস্ট রিলেটেড কোনো চুক্তি হয়, ঠিক আছে। তাহলে ওটা কার্যকর হবে হ্যাঁ, না। দেখেন, মামলা দায়েরের তামাদি মেয়াদ চুক্তির ক্ষেত্রে কত বছর? 1 বছর। অনুচ্ছেদ কত? 113, তাই না? আমরা আচ্ছা জানি। আচ্ছা, আচ্ছা হ্যাঁ দেন বাহ, 113 চুক্তির, হ্যাঁ, এই ক্ষেত্রে কোর্ট ফি হচ্ছে মূল্যানুপাতিক বা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। আদালত চাইলে আপনাকে দিতেও পারে, নাও দিতে নাও পারে। দিতে পারে। তার মানে কি? বিবেচনামূলক ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ার। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, 12 উল্টো কত বলেছিলাম? 21 21 ধারা। দেখেন, কোন কোন ক্ষেত্রে পারবে না? যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হয়ে গেছে, তার মানে আর ক্ষতিপূরণ দিয়ে সম্ভব, তাই না? তখন কি আর বলবে না হ্যাঁ যে শুনে চুক্তিতে যা আছে সেভাবে কাজ করো, সেটা আর বলবে না। ব্যক্তিগত দক্ষতা ও যোগ্যতার চুক্তি। ব্যক্তিগত দক্ষতা ও কিসের চুক্তি বলেন? যোগ্যতার চুক্তি। যোগ্যতা আপনি চুক্তি। একজন শিল্পী, আপনি একজন কি বলেন? শিল্পী। শিল্পী আপনি মাই টিভির সাথে হচ্ছে কন্ট্রাক্টে গেলেন যে 1 বছরের জন্য আপনি কি করবেন, মাই টিভির হয়ে কাজ করবেন। তা আপনি কয়েকদিন পর বলেন আমি আর কাজ করতে পারবো না, আমি আর কি করতে পারবো না, কাজ করতে পারবো না। তখন আদালতের কাছে যদি মাই টিভি যায় যে তিনি তো চুক্তিবদ্ধ ছিল, তখন আদালত, যেহেতু এটা আপনার ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে, আপনাকে আদালত বাধ্য করতে পারবে না। এই না, চুক্তিটা অনুযায়ী কাজ করার জন্য আপনাকে কি করতে পারবে না বলেন? বাধ্য করতে পারবে না। বাদ তবে আদালত বলতে পারে, যেহেতু তুমি 1 বছরের জন্য চুক্তিবদ্ধ ছিলা, যেহেতু তুমি চুক্তি অনুযায়ী কাজটা করতে পারতেছো না, ঠিক আছে, তোমার করার দরকার নেই, কিন্তু তুমি অন্য জায়গায়ও সেম কাজটা করতে পারবা না। এই 1 বছরের না জন্য সেম জায়গায় সেম কাজটা করতে পারবা না। না ঠিক আছে? বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, হ্যাঁ চুক্তির শর্তাবলী নির্ণয়ে অসমর্থ হলে, হ্যাঁ, বা জটিল অসংখ্য বিবরণের সমষ্টি যদি হয়, সেই চুক্তিটা আদালতের জন্য সমস্যা হচ্ছে, আদালতের বুঝতে সমস্যা সমস্যা হচ্ছে, তখন আদালত বলবে বাবা ওই চুক্তি অনুযায়ী কাজ করার দরকার নেই, তুমি ক্ষতিপূরণ নিয়ে যাও। ঠিক আছে? আচ্ছা, বাতিলযোগ্য বা প্রত্যাহারযোগ্য চুক্তি। যে চুক্তিটা এমনি বাতিলযোগ্য সেটা আদালত বলবে যে পারফর্ম করো, বলবে না। ক্ষমতা বহির্ভূত জিম্মা চুক্তি। একজন ব্যক্তি ট্রাস্টের প্রপার্টি, তিনি ক্ষমতার বাইরে যে পারফর্ম করছে বা ক্ষমতার বাইরে যে সেটা নিয়ে কি করছে, ঝামেলা করছে, চুক্তি করে। ব্রিচ করছে, হ্যাঁ, চুক্তি করছে, তাহলে সেই চুক্তিটা নিয়ে যদি আপনি আদালতের কাছে যান, তাহলে আদালত কি সেই চুক্তি পারফর্ম করতে বলবে আপনাকে? করবে না, তাই না? না ধরা গেল রমজান ভাই সেই চুক্তির ট্রাস্টের কোনো পক্ষই না, কি না, পক্ষই না, সে পক্ষই রহিমের সাথে কন্টাক্ট করে ফেলছে। পরবর্তীতে দেখা গেল রমজান ভাই ব্রিচ করলো, হ্যাঁ, মানে অর্থাৎ রমজান ভাই পারফর্ম করতে পারলো না, চুক্তি ভঙ্গ করলো। রহিম যদি আদালতে যায়, আদালত কি রমজান ভাইকে বলবে এই তুমি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করো? বলবে না, কারণ চুক্তিটা এই চুক্তির পক্ষই তো না, এই চুক্তির কি না, এই ট্রাস্টের প্রপার্টির কি পক্ষ তিনি? পক্ষই না তিনি, তাই না? পক্ষই না। তাহলে ওই ধরনের ক্ষেত্রে ক্ষমতা বহির্ভূত জিম্মা চুক্তি যদি হয়, তাহলে আদালত কি বলবে না, চুক্তি অনুযায়ী সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে বলবেন না। কোম্পানির পরিচালক বা উদ্যোক্তা কর্তৃক ক্ষমতা বহির্ভূত চুক্তি, এটার ক্ষেত্রে আদালত কি করবেন না, সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে বলবেন না। চুক্তিটি বাস্তবায়নে যদি 3 বছরের বেশি সময় লেগে যায়, অর্থাৎ এমন একটা চুক্তির ব্রিচ হয়েছে, সেটা নিয়ে আদালতে গেছেন, আদালত দেখলো এই চুক্তিটা যদি এখন সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য বলি, এটা সম্পাদন করতে কয় বছরের বেশি সময় লাগবে? 3 বছর। তখন আদালত বলবে সুনির্দিষ্ট 3 বছর। কার্য সম্পাদনের দরকার নেই, ক্ষতিপূরণ নিয়ে যাও। ঠিক আছে? আর চুক্তির বিষয়বস্তু যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আদালত বলবে না যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করো। ঠিক আছে? অর্থাৎ তখন আদালত কি দিয়ে দিতে পারে, ক্ষতিপূরণ দিয়ে দিতে পারে। আমরা একটা ধারা পড়ে আসছিলাম, যে সংশোধিত ধারা, কত ধারা? 21-এর দিতে 21-এর ক, অলিখিত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কি না, এখানে আছে সব আছে। বলবৎযোগ্য না, অর্থাৎ স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি, হ্যাঁ, সুনির্দিষ্টভাবে কার্যকর করতে হলে অবশ্যই কি করতে হবে, দুইটা বিষয় মাথা রাখতে হবে। একটা হচ্ছে চুক্তিটি নিবন্ধন আইন 1908 মোতাবেক লিখিত রেজিস্ট্রি হতে হবে। চুক্তির অবশিষ্ট টাকা আদালতে কি দিতে হবে, জমা জমা দিতে দিতে হবে। হবে। আপনি একটা স্থাবর সম্পত্তি নিয়ে হচ্ছে আপনার চুক্তি হয়েছে 50 লক্ষ টাকা, আপনি তাকে 30 লক্ষ টাকা দিয়েছেন,
দেওয়ার পরে আপনার চুক্তিটা নিয়ে ঝামেলা হয়েছে। কি হয়েছে চুক্তিটা নিয়ে? ঝামেলা ঝামেলা হয়েছে। হয়েছে। এখন আপনি বাদী হয়ে যখন ওই চুক্তি রিলেটেড, স্থাবর সম্পত্তির চুক্তি রিলেটেড আপনি আদালতের কাছে প্রতিকার চাইতে যাবেন, তখন আদালতকে আপনার অবশ্যই দেখাইতে হবে চুক্তিটা কি একটা লিখিত চুক্তি এবং এটা রেজিস্ট্রি হয়েছে, তাই না? এবং আপনার যার কত লক্ষ টাকা বাকি আছে বলেন, তাকে দেয়া 20 লক্ষ টাকা। আপনি প্রতিকার চাইতে গেছেন, ঠিক আছে, কিন্তু আরো কত লক্ষ টাকা বাকি আছে? 20 লক্ষ টাকা। 20 এই অবশিষ্ট টাকাটা আদালতে জমা দিয়ে তারপর মোকদ্দমা দায়ের করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে চুক্তির অবশিষ্ট টাকা আদালতে কি করতে হবে বলেন? জমা দিতে হবে। জমা এই দিতে হবে। বিষয়গুলোতে আমরা দেখে আসছি যে 2004 সালে সংশোধন হয়েছে, কিন্তু কার্যকর হয়েছে কত সাল থেকে? 2005 সাল থেকে। 5-এর 1 হ্যাঁ, 1 জুলাই থেকে। আচ্ছা, দেখেন ধারা 23 আমরা দেখে আসছি না যে কারা কারা সুনির্দিষ্ট প্রতিকার পেতে পারে। এগুলো জাস্ট একটু মাথায় রাখবেন যে চুক্তির যে কোনো পক্ষ পেতে পারে, স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি যারা আছে তারা পেতে পারে, বিবাহের বা একই পরিবারের আপসের চুক্তিতে লাভভোগী ব্যক্তি পেতে পারে, আজীবন প্রজা কর্তৃক ক্ষমতা যথাযথ প্রয়োগ করিয়া কৃত চুক্তিতে অবশিষ্ট ব্যক্তি পেতে পারে, পূর্বাধিকারীর চুক্তিতে লাভ পাবার অধিকারী উত্তরাধিকারী, হ্যাঁ, উত্তরাধিকারী যখন লাভ ভোগের অধিকারী সেই চুক্তি ভঙ্গের ফলে ক্ষতিগ্রস্ত পক্ষ, পাবলিক কোম্পানির সাথে নতুন কোন কোম্পানির চুক্তি হলে নতুন কোম্পানি, পাবলিক কোম্পানি গঠনের পূর্বে উদ্যোক্তা বা পরিচালক কর্তৃক চুক্তি ভঙ্গের ক্ষেত্রে উক্ত কোম্পানি। হ্যাঁ, আচ্ছা একটু আচ্ছা দেখেন আমরা ধারা 23 দেখে আসলাম, তাই না? এখন দেখেন ধারা 24, 23-এর উল্টো কি? 24, যে সকল ব্যক্তি সুনির্দিষ্ট প্রতিকার পেতে পারে না। কারা পেতে পারে না? যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করা যায় না, যায় না। চুক্তির শর্ত ভঙ্গের ফলে নিজের অংশের কার্য সম্পাদন সম্পূর্ণ বাকি থাকলে, চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ পেয়ে থাকলে, চুক্তির আগেই অবগত ছিল যে উহার বিষয়বস্তু বিলি বন্দোবস্ত করা হয়েছে। আপনি যদি 24-এর 4টা পড়ে ফেলেন, তার মানে বাকিগুলো কি? 23-এর জন্য। বাকিগুলো কি বলেন? 23-এর জন্য। ক্লিয়ার? আচ্ছা, 27-এর উল্টা কি বলেন? 28। 28। 27 আর 28 হচ্ছে কাদের জন্য? বিরোধী পক্ষের জন্য, তাই না? যে যাদের বিপক্ষে কার্য সম্পাদন করা যায়। তাহলে কারা হতে পারে? যে কোনো পক্ষের বিরুদ্ধে হইতে পারে, চুরির পরে, সরি, চুক্তির পরে দাবিদারদের বিরুদ্ধে। এখানে চুরি না, এটা হবে চুক্তি। কি হবে বলেন? চুক্তি। হ্যাঁ, চুক্তি। চুক্তির পরে দাবিদারদের বিরুদ্ধে। আচ্ছা, দেন হচ্ছে স্থানচ্যুত করলে দাবিদারদের বিরুদ্ধে, দুটি পাবলিক কোম্পানি একত্রিত হলে নতুন কোম্পানির বিরুদ্ধে, পাবলিক কোম্পানি গঠনের পূর্বে উদ্যোক্তারা চুক্তি করলে কোম্পানির বিরুদ্ধে। তাহলে অর্থাৎ কাদের কাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব সেটা আছে কত ধারায়? 27 ধারায়। আর 27 যাদের ধারা। পক্ষে সম্ভব না সেটা আছে কত ধারায় বলেন? 28 28 ধারায়। ধারায়। তাহলে কাদের বিরুদ্ধে সম্ভব না? প্রতিদান মারাত্মক ভাবে যদি অপর্যাপ্ত হয়, ভুল বিবরণ, গোপনীয়তা, অসদাচরণের মাধ্যমে যদি সম্মতি অর্জিত হয়, ভুল তথ্য দ্বারা যদি কি হয়? প্রভাবিত হয়, তাহলে ওই ধরনের ব্যক্তির বিরুদ্ধে কি করা যাবে না? চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেয়া যাবে না। ক্লিয়ার? যাবেন। আচ্ছা, জি জি। দেখেন এই যে যে বাকি 13 ধারা, 14 ধারা, এগুলো আমরা মাঝখানে পড়ে গেছে, তাই না? দেখেন 13 ধারা কি বলছে? যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত। বলেন কি বলেছি? যে চুক্তির আংশিক বিষয়বস্তু বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত, বা যে ক্ষেত্রে আংশিক ক্ষতিপূরণ সম্ভব। চুক্তিটি ধারা 14, 15, 16 এর আওতায় পড়লে আংশিক সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব। তাহলে আংশিক চুক্তির বিষয়ে 14, 15, 16 ধারা আছে, ওইটা একবারে কোথায় বলছে বলেন? 13 ধারায়। কত ধারায় বলছে? 14, 15, 16-তে 13 যে আংশিক ক্ষতিপূরণ পাওয়া যাবে সেটা কত ধারায় বলছে বলেন? 13 ধারায়। কত 13 ধারায় ধারা। বলেছে? 13 ধারায়। আচ্ছা, আমরা 14, 15, 16 দেখি। দেখেন, যে ক্ষেত্রে চুক্তির অসম্পাদিত অংশ ছোট। কোন অংশ ছোট বলেন? অসম্পাদিত অসম্পাদিত অংশ। অংশটা ছোট। অর্থাৎ একটা
প্রপার্টি নিয়ে ধরেন চুক্তি হয়েছে বা একটা চুক্তি হয়েছে, চুক্তির 100% ধরলাম, এর মধ্যে আপনি 70% করছেন, আর কত পার্সেন্ট বাকি রয়ে গেছে অসম্পাদিত? 30%। কত 30 পার্সেন্ট? 30%। 30%। তাহলে বলতেছে যে চুক্তির অসম্পাদিত অংশ ছোট হলে আদালত যতটুকু সম্পাদন সম্ভব ততটুকু সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিয়ে বাকিটুকুর জন্য আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করবে। তাহলে 70% হয়ে গেছে, 70% কি থাকবে? সুনির্দিষ্ট কার্য সম্পাদন থাকবে। আর বাকি 30% যেহেতু ছোট, সেটার জন্য আদালত আর বলবে না যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করো, সেটার জন্য আদালত কি বলে দিবে যে সেটার পরিবর্তে কি নিয়ে যাও? ক্ষতিপূরণ নিয়ে যাও। কি নিয়ে যাও? ক্ষতিপূরণ নিয়ে যাও। ক্ষতিপূরণ নিয়ে যাও। আবার নাও দিতে পারে আদালত, ঠিক আছে? এই গেল, ছোটটা হলে কি হয় দেখলাম। আর যদি চুক্তির অসম্পাদিত অংশ বড় থাকে, কি থাকে বলেন? অসম্পাদিত অসম্পাদিত অংশ অংশ বড় থাকে, সেক্ষেত্রে একজন পড়েন তো কি বলছে? চুক্তির অসম্পাদিত অংশ বড় হলে আদালত যতটুকু সম্পাদন সম্ভব ততটুকু সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিবেন না, তবে বাদী বাকিটুকুর জন্য আর্থিক ক্ষতিপূরণের দাবি পরিহার করলে নির্দেশ দিতে পারেন। এক্ষেত্রে মূল্য সমন্বয়ের দাবি পরিহার করতে হবে, অর্থাৎ মূল্য সমন্বয় হবে না। আচ্ছা, এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট এতটুকু মনে রাখেন, চুক্তির অসম্পাদিত অংশটা কি এখানে? বড়। বলেন কি বলেছে? বড়, অর্থাৎ 30% আপনি বড়। পালন করছেন আর 70% আপনি পালন করেন নাই। তখন কি বলবে? যতটুকু সম্পাদনা সম্ভব ততটুকু সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিবেন না, তবে না। বাকিটুকুর জন্য আর্থিক ক্ষতিপূরণের দাবি পরিহার করলে নির্দেশ দিতে পারেন। কারণ বাকিটা কি ছিল? বড় ছিল না? বড় ছিল। হ্যাঁ। আচ্ছা, এরপর দেখি, অর্থাৎ 14 রুলটা কত ধারা আমরা দেখলাম? 15 ধারা, তাই না? 14 রুলটা কত ধারা বলেন? 15 15 ধারা। দ্বারা 16 ধারায় হচ্ছে দেখেন স্বতন্ত্র অংশ, কি অংশ বলেন? স্বতন্ত্র স্বতন্ত্র। অর্থাৎ ধরে নিলাম 5 জন ভাইয়ের একটা জমি আছে, 5 জন ভাইয়ের কি আছে? একটা জমি। জমি আছে। 5 জন ভাইয়ের মধ্যে একজন ভাই হচ্ছে নাবালক। কি বলেছি বলেন? নাবালক। নাবালক। তাহলে এই 5 জন ভাইয়ের সম্পত্তিটা বড় ভাই বা বাকি 4 ভাই মিলে কি করলো? রমজান ভাইয়ের কাছে বিক্রি করে দিল, পুরো 5 জনেরটাই বিক্রি করে দিল। এখন হ্যাঁ। যখন রমজান ভাই দেখতে পারলো যে হচ্ছে 4 জন সাবালক, একজন নাবালক, তার মানে কি চুক্তি অনুযায়ী কি হচ্ছে আহ, বিক্রি করা যাবে বলেন? রমজান ভাই কি পাবে? পাবে না। কারণ কি? একটা একটা অংশের মালিক কে? ওই নাবালক ছেলেটা, তাই না? এখন তিনি, রমজান ভাই গেল ক্ষতিপূরণের জন্য আদালতের কাছে, যে এটা কি ধরনের কাজ হলো, তখন আদালত বলবে যেহেতু 5টা অংশ আলাদা আলাদা, তাই না? একজনের তো না, হ্যাঁ। 5জনের অংশ, যেই 4টা পালন করা গেছে সেই 4টা অংশ পালন করো, আর যেটা পালন করা যাচ্ছে না ওটা পালন করার দরকার নাই, কারণ ওটা কি স্বতন্ত্র বা স্বাধীনভাবে আলাদা একটা অংশ, তাই না? জি। এই ক্ষেত্রে ওই নাবালকের অংশটা আপনাকে বাদ দিয়ে বাকি 4 জনের সম্পত্তিটা আপনার কি করতে হবে? নিতে হবে। ঠিক আছে, জাস্ট একটা উদাহরণ দিলাম যে চুক্তি, কোন চুক্তির অংশগুলো যদি স্বতন্ত্র এবং স্বাধীন হয়, যেটা পালন করা যাবে সেটা পালনের আদেশ দিবে, যেটা পালন করা যাবে না সেটা পালনের আদেশ দিবে না। না। ক্লিয়ার? 14, 15, 16, 13 থেকে 16 ক্লিয়ার? আচ্ছা, 19 হচ্ছে ক্ষতিপূরণ প্রদানের ক্ষমতা বা বিকল্প প্রতিকার। কি বলেছি বলেন? ক্ষতিপূরণ প্রদানের ক্ষমতা বা বিকল্প প্রতিকার। ক্ষতিপূরণ প্রদানের ক্ষমতা বা বিকল্প। বিকল্প। হ্যাঁ, দেখেন 2টি ক্ষেত্রে দেয়া যায়। কয়টি ক্ষেত্রে? 2 দুটি ধরনের ক্ষেত্রে। সিদ্ধান্ত নিতে পারেন আদালত, যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের পরিবর্তে ক্ষতিপূরণ দিতে পারে। যে আদালত বলল চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দরকার নেই, ক্ষতিপূরণ নিয়ে যাও, বলতে পারে না? বলতে পারে। আবার বলতে পারে যে তুমি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করো পাশাপাশি ক্ষতিপূরণ দাও। তাহলে কয় ধরনের সিদ্ধান্ত দিতে পারে বলেন? 2 ধরনের। 2 ধরনের। একটা হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের পরিবর্তে দিতে পারে ক্ষতিপূরণ, আর একটা হচ্ছে ওই কার্য সম্পাদনও করতে বলতে পারে এবং পাশাপাশি ক্ষতিপূরণও দেওয়ার আদেশ দিতে পারেন। কত ধারায় আছে বলেন? 19। 19 ধারায়। 20 ধারা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট টাইটেল গুলো একটু পড়ে নেবেন। হ্যাঁ, 29 ধারা। কত ধারা?
29। মোস্ট ইম্পর্টেন্ট, খারিজের পর চুক্তি ভঙ্গের মোকদ্দমা দায়েরে প্রতিবন্ধকতা, অর্থাৎ একটা মোকদ্দমা খারিজ হয়ে গেছে, সেই মোকদ্দমা আপনি আবার নতুন করে কি করতে পারবেন না, মোকদ্দমা দায়ের করতে পারবেন না। ওই যে আমরা দেওয়ানিতে দেখে আসছি না কি, রেস জুডিকাটা, ফৌজদারিতে দেখে আসছি ডবল জিওপার্ডি, তাই না? দেখেন, হ্যাঁ, আপনি একটা মোকদ্দমা দায়ের করছেন আদালতের কাছে সুনির্দিষ্ট প্রতিকার চাওয়ার জন্য, কি চাওয়ার জন্য বলেন? সুনির্দিষ্ট প্রতিকার চাওয়ার জন্য। আচ্ছা, সুনির্দিষ্ট প্রতিকারের কার্য সম্পাদন চাওয়ার জন্য। এখন আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিল না, মামলাটা খারিজ করে দিল, তাহলে আপনার এগেনস্টে গেল না? গেল কিনা? হ্যাঁ, গেল। তখন আপনি বললেন ঠিক আছে, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন যত পাইনি, আবার মামলা করি, এবার এবার হচ্ছে ক্ষতিপূরণ চাবো। এবার কি চাবো? ক্ষতিপূরণ ক্ষতিপূরণ। চাবো। এই কাজ করা যাবে না, অর্থাৎ একই বিষয়ে দুইবার মামলা করা যাবে না। তাহলে আপনাকে, যখন আপনি মোকদ্দমা দায়ের করবেন তখন ওই সময় করে দিতে হবে যে আপনি সুনির্দিষ্ট কার্য সম্পাদন চান এবং ক্ষতিপূরণ চান। আবার আরেকটা কি চাইতে পারেন, হয় সুনির্দিষ্ট কার্য সম্পাদন চান নতুবা ক্ষতিপূরণ চান। তাহলে ক্ষতিপূরণের কথাটা আপনার কখন বলে দিতে হবে? যখন আপনি মোকদ্দমা দায়ের করবেন, অর্থাৎ দায়ের দুইটা করে। বিষয়ই আপনার উল্লেখ করে দিতে হবে যে আপনি প্লাস চান নাকি অথবা চান, যে আদালত হয় আমাকে সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেন, নতুবা কি দেন, ক্ষতিপূরণ দেন, বা আমাকে সুনির্দিষ্ট কার্য সম্পাদনও দেন, ক্ষতিপূরণও দেন। এই কথাটা আপনার কখন বলে দিতে হবে? শুরুতেই বলে দিতে হবে, পরবর্তীতে বলার কি নাই, সুযোগ নাই। সুযোগ নেই। কখন নাই? খারিজ হওয়ার পর নাই, খারিজ হওয়ার পর নাই। তবে না, মোকদ্দমা চলমান অবস্থায় আপনি আর্জি কি করতে পারেন, সংশোধন করে সংক্ষেপ। ক্ষতিপূরণ চাইতে পারেন। অর্থাৎ মামলা চলতেছে, প্রথমে চান নাই, মাঝখানে আপনি চাইতে পারবেন, মাঝখানে আপনি চাইতে পারবেন। এই যে যে আর্জি সংশোধন করে চাচ্ছেন, সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি 6 আদেশের 17 বিধি। কত আদেশের কত বিধি বলেন? 6 আদেশে 17। এই 6 আদেশের 17 বিধিতে কি সংশোধনের কথা বলা হয়েছে? আরজি আরজি সংশোধন। আর্জি সংশোধন। আচ্ছা, ক্লিয়ার এটা? তাহলে মোকদ্দমা যদি শেষ হয়ে যায়, খারিজ হয়ে যায়, তখন আর করা যাবে না। চ্যাপ্টার 4, হ্যাঁ, আমরা দেখি কি বলেছে। চ্যাপ্টার 4 কি ছিল? চুক্তি রদ বা বাতিল। বলেন কি বলেছে? চুক্তি রদ বা বাতিল। দেখেন, রব্দ বাক্য। 3টি ক্ষেত্রে চুক্তি রদের মোকদ্দমা করা যায়। কয়টি ক্ষেত্রে? 3টি ক্ষেত্রে। চুক্তিটা যদি বাতিলযোগ্য হয় তাহলে আপনি বাতিলের জন্য আবেদন করবেন, যে ক্ষেত্রে বাদীর চেয়ে বিবাদীর দোষ বেশি। বাদীর চেয়ে কার দোষ বেশি? বিবাদীর দোষ বেশি। তখন ওই চুক্তিটা বাতিল করে দেওয়ার জন্য আদালত বলতে পারে। যে ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করার পরেও বাদী তার দায়িত্ব পালনে কি হয়, ব্যর্থ হয়, এই 3টা ক্ষেত্রে চুক্তি আদালত কি করে দেয় বলেন, বাতিল করে আপনাকে প্রতিকার দেয়। এগুলো ছাড়া যেমন অনৈতিক চুক্তি হলে, নাবালক যদি কোনো চুক্তি সম্পাদিত করে, উন্মাদ ব্যক্তি যদি চুক্তি করে, বল প্রয়োগের মাধ্যমে যদি কোনো চুক্তি করা হয়, প্রতারণার মাধ্যমে যদি কোনো চুক্তি করা হয়, স্বাধীন সম্মতি ব্যতীত যদি কার কোনো চুক্তি হয়, হ্যাঁ, এই সব ক্ষেত্রে কি হয় বলেন, কি হয় বলেন? বাতিল, চুক্তি চুক্তি বাতিল। বাতিলের জন্য আপনি 35 ধারায় কি করতে পারেন, আর্জি পেশ করতে পারেন। আদালত চাইলে তখন কি দিতে পারে বলেন, আপনাকে চুক্তি বাতিলের আদেশ দিতে পারেন। আদেশ। দেখেন, চুক্তি বাতিলের ক্ষেত্রেও 1 বছর, তামাদি অনুচ্ছেদ কত, 114, কোর্ট ফি কত, অ্যাড ভেলুরাম কোর্ট ফি। আচ্ছা, দেখেন, ধারা 36, 37, 38 এগুলো অতটা ইম্পর্টেন্ট না, তাও একটু দেখে নেবেন, টাইটেল গুলো একটু দেখবেন। ধারা 36 বলছে যে কেবলমাত্র ভুলের জন্য বিচারপূর্বক লিখিত চুক্তি রদ করা যায় না। 37 কি বলছে? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিকল্প হিসেবে চুক্তি বাতিলের প্রার্থনা। ধারা 38 কি বলছে? ইকুইটির জন্য আদালতের পক্ষ হতে চুক্তি বাতিলের সিদ্ধান্ত।